প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের রসায়ন বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, রসায়নের সপ্তম অধ্যায়ের জারণ সংখ্যা সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো শিক্ষার্থীরা, চলো জারণ সংখ্যা জারণ সংখ্যা হলো, দেখো আমরা উদাহরণের মাধ্যমে আমরা জারণ সংখ্যা কি বোঝার চেষ্টা করি। তো অনেকে জারণ সংখ্যাকে জারণ মানও বলে। তো জারণ সংখ্যা হলো এক ধরনের সংখ্যা। প্রথম হলো এক ধরনের সংখ্যা, এক ধরনের সংখ্যা। তো এই সংখ্যাটা কিভাবে আসে দেখো, যেমন সোডিয়াম ক্লোরাইড এই যে যৌগ গঠন হয়েছে, আমরা জানি যে আয়নিক যৌগ গঠন হয়েছে। তো আয়নিক যৌগ সাধারণত আমরা জানি যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, আর সমযোজী যৌগ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়। তো সোডিয়াম শেষ এর ইলেকট্রন সংখ্যা হলো 11টা। সোডিয়ামের হলো ইলেকট্রন 11টা, আর সোডিয়ামের ইলেকট্রন হলো 11টা, আর ক্লোরিনের ইলেকট্রন হলো 17টা। তো প্রত্যেক মৌলের একটা আগ্রহ থাকে যে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস এর ন্যায় আচরণ করতে। সোডিয়াম যে 11টা আছে, একটা ইলেকট্রন দান করবে কাকে? ক্লোরিনকে। দান করে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হয়ে যায় 10টা। তো যখন 10টা হয় তখন সোডিয়াম হলো ধনাত্মক আয়নে পরিণত হয়। আবার ক্লোরিনের 11টা আছে, এই 17টা আছে, এই একটা 10টা যখন এটা নিয়নের ন্যায় আচরণ করবে। এবারে ক্লোরিনের কি, ক্লোরিন হলো একটা ইলেকট্রন গ্রহণ করবে, করে 18 এই আর্গনের ন্যায় আচরণ করবে। তখন আর্গন যেহেতু ক্লোরিন গ্রহণ করে তার ঋণী হয়, অর্থাৎ ঋণাত্মক চার্জে পরিণত হয়। ক্লোরিন ঋণাত্মক চার্জে পরিণত হয়। এই যে এখানে চার্জ সংখ্যা কয়টা? একটা। এখানে চার্জ কয়টা? একটা। এই যে ধনাত্মক এবং সমসংখ্যক ঋণাত্মক চার্জ মিলে একটা যৌগ গঠন করে, সোডিয়াম প্লাস প্লাস সোডিয়াম মাইনাস মিলে একটা সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে। এই যে ধনাত্মক যে আধান, এটা হলো ঋণাত্মক আধান। এই যে এখানে কিন্তু একটা সোডিয়াম যে ধনাত্মক আধান, এই যে কয়টা? একটা। তাহলে এখানে সংখ্যা প্রকাশ করছে এবং চার্জের প্রকৃতি প্রকাশ করছে। চার্জের প্রকৃতি প্রকাশ করছে। চার্জের প্রকৃতি প্রকাশ করছে। তাহলে জারণ এক ধরনের সংখ্যা, এটাই হলো কিন্তু জারণ মান। সোডিয়ামের জারণ মান +1 এবং ক্লোরিনের জারণ মান হলো -1। তাহলে এক ধরনের সংখ্যা যা চার্জের প্রকৃতি এবং একই সাথে সংখ্যা প্রকাশ করে চার্জের প্রকৃতি এবং একই সাথে সংখ্যা প্রকাশ করে। তাহলে জারণ সংখ্যা আমরা কি বুঝলাম? জারণ সংখ্যা এক ধরনের সংখ্যা যা চার্জের প্রকৃতি এবং একই সাথে সংখ্যাও প্রকাশ করবে। এখানে দেখো, সংখ্যাও প্রকাশ করছে এবং চার্জ সোডিয়াম কোন ধরনের, ধনাত্মক চার্জ না ঋণাত্মক চার্জ, এটা প্রকাশ করছে। ক্লোরিন প্রত্যেক যৌগের ক্ষেত্রে আমাদের এই সংখ্যাটা প্রকাশ করে। তাহলে আমরা জারণ সংখ্যা সম্পর্কে আমরা জানলাম। তো এবারে আমরা জারণ সংখ্যা নির্ণয় কিভাবে করতে হয় সেটা সম্পর্কে আমরা জানব। তো শিক্ষার্থীরা দেখো, জারণ সংখ্যা নির্ণয়
কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। তো দেখো অনেক সময় পরীক্ষায় কিন্তু জারণ মান নির্ণয় একই জিনিস। তো জারণ সংখ্যা নির্ণয় করতে, যেমন ধরো H2SO4 এই যৌগে সালফারের জারণ মান নির্ণয় করব। জারণ মান নির্ণয় করব বা কেন্দ্রীয় মৌলের জারণ মান নির্ণয় করব। তো কেন্দ্রীয় মৌল কার উপর নির্ভর করে? যার জারণ মান সবচেয়ে বেশি, সেটাই হলো কেন্দ্রীয় মান। হ্যাঁ, তো এখন আমার এই দুইটা হাইড্রোজেন এবং অক্সিজেনের জারণ মান জানতে হবে, তাহলেই সালফারের জারণ মান আমরা বাহির করতে পারবো। তাহলে আমাদের কিন্তু একটা যৌগের জারণ মান বাহির করতে গেলে যৌগের অপর মৌলগুলো, যেই মৌলের জারণ মান নির্ণয় করব, অন্য মৌলগুলোর জারণ মান আমাকে জানতে হবে। তো আমরা জারণ মানটা জানবো কিভাবে? আমাদের জানতে হবে। তো জারণ মান সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো যেমন ফার্স্টই হলো মুক্ত বা নিরপেক্ষ মৌলের জারণ মান শূন্য। জারণ মান শূন্য। অর্থাৎ মুক্ত মৌল বলতে কি বোঝায়? যেমন দেখো Fe, এটা একটা মৌল, লোহা, একা একা এর সাথে কেউ যুক্ত গঠন করেনি। ক্লোরিন, এটাও কিন্তু অণু হলে এটা একটা মৌল। ক্লোরিন আর ক্লোরিন যৌগ, এখানে ক্লোরিন আর ক্লোরিন মিলে যৌগ হয়েছে, কিন্তু এখানে অন্য কেউ নেই। এখানে ক্লোরিনের হলো শূন্য। এটা তারপরে ধরো আরো আমরা লিখতে পারি ফ্লোরিন, তারপরে নাইট্রোজেন। একা একা থাকলে তার জারণ মান হলো শূন্য। একা একা কেউ যদি থাকে বা অক্সিজেন যদি O2 হয় তাহলেও শূন্য, মানে একা আছে, অক্সিজেন অন্য কেউ নেই। আবার নিরপেক্ষ যৌগের মোট জারণ সংখ্যা শূন্য। তো নিরপেক্ষ যৌগ কিভাবে বোঝাচ্ছে? যেমন দেখো HNO3, এই যে নাইট্রিক অ্যাসিড, এর যে নিরপেক্ষ যৌগের মোট জারণ মান, এই যে এটার জারণ মান ইকুয়াল টু শূন্য। এটা একটা নিরপেক্ষ যৌগ। অর্থাৎ নিরপেক্ষ যৌগ নয় কোন গেলে সেটা তাহলে বুঝতে পারবে। যেমন এখানে যদি HNO3 এখানে চার্জ দেওয়া থাকতো, ধরো 2 চার্জ দেওয়া আছে, ঋণাত্মক 2, এটা কিন্তু নিরপেক্ষ নাই, এখানে চার্জ আছে, তার মানে এটা নিরপেক্ষ নয়, এর এটা শূন্য নয়, এর মোট জারণ সংখ্যা শূন্য নয়, অর্থাৎ মোট জারণ সংখ্যা শূন্য। তো যদি মনে করো যে কিভাবে আসলে শূন্য হয়, দেখো আমি যদি তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। এখানে দেখো হাইড্রোজেনের হলো +1 এবং দেখো এখানে অক্সিজেনের হলো ঋণাত্মক 2, এটা আমাদের জানতে হবে। অক্সিজেনের হলো ঋণাত্মক 2, তাহলে এখানে কি হচ্ছে? ঋণাত্মক 6। এবং নাইট্রোজেনের এখানে হলো ধনাত্মক 5। এই যে মোট যৌগ, মোট যে জারণ সংখ্যা, এটা হলো শূন্য। মোট জারণ সংখ্যা এটা হলো দেখো শূন্য। এই যে ঋণাত্মক 6, এভাবে প্লাস আর ধনাত্মক। এখানে অক্সিজেনের কিন্তু ঋণাত্মক 2, তাহলে 3 দুগুণ 6, ঋণাত্মক 6 এটা লিখছি। তো এই যে মোট জারণ সংখ্যা এটাই কিন্তু শূন্য হয়ে গেল মোট। এরপরে আরো কিছু বিষয় আমাকে জানতে হবে, তাহলে মুক্ত এবং নিরপেক্ষ মৌলের জারণ মান শূন্য, নিরপেক্ষ যৌগের মোট জারণ সংখ্যা শূন্য। এরপরে আসো গ্রুপ 1-এ যে ক্ষার ধাতু আছে, এদের জারণ মান হলো
+1। তাহলে গ্রুপ 1 এ হলো যারা মৌল আছে তাদের হলো +1, গ্রুপ 2 এ যাদের আছে এই মৃৎ খাদ ধাতু এদের +2। এবার গ্রুপ হলো 17 যারা আছে, গ্রুপ 17 এদের আবার হলো ঋণাত্মক 1, মানে হ্যালাইড মৌলগুলা, হ্যালাইড। এবার গ্রুপ 16 যারা আছে, গ্রুপ 16, আচ্ছা এরপরে কিছু মৌলের আমরা ইয়ে করে নিই, যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন। হাইড্রোজেনের হলো সাধারণত, হাইড্রোজেনের আমি বলি, হাইড্রোজেনের সাধারণত হলো +1, কিন্তু ধাতব হাইড্রাইড এদের হাইড্রোজেনের মান কিন্তু -1। তাহলে কিন্তু হাইড্রোজেন মনে রাখতে হবে, হ্যাঁ। যেমন হলো আমরা বলতে পারি যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, অ্যালুমিনিয়াম H4, এরকম মৌলে এটার হাইড্রোজেনের জারণ মান কিন্তু এই মৌলে কিন্তু হাইড্রোজেন জারণ মান হলো ঋণাত্মক 1। অন্য আদার্স মৌলে হাইড্রোজেন +1, এটা সাধারণত। এবার অক্সিজেনের ক্ষেত্রে হলো সাধারণত ঋণাত্মক 2, এটা সাধারণ। অক্সিজেন মনে রাখতে হবে, অক্সিজেনের কি, অক্সিজেনের হলো ঋণাত্মক 2। এবারে অক্সিজেন কিন্তু যদি পারঅক্সাইড হয়, পারঅক্সাইড বলতে যেমন K2O2, এটা একটা পারঅক্সাইড, অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন সমান H2O2, এটা হলো অক্সিজেন হলো, এই ক্ষেত্রে অক্সিজেন কিন্তু ঋণাত্মক 1। আর সুপার অক্সাইডে কিন্তু অক্সিজেন কিন্তু সুপার অক্সাইড কিরকম হবে আমি সেটা বলে দিই। এই যেমন KO2, এটা হলো সুপার অক্সাইড, এখানে অক্সিজেন কিন্তু ঋণাত্মক হাফ, এটা মনে রাখতে হবে তোমাদেরকে, হ্যাঁ। অক্সিজেন ঋণাত্মক 1/2। তাহলে অক্সিজেন, হাইড্রোজেন আমি বলি, হাইড্রোজেন সাধারণত যেসব যৌগে হাইড্রোজেন +1 হিসেবে বসবে, অক্সিজেন ঋণাত্মক 2, এটা মনে রাখতে হবে। ব্যতিক্রম কিছু আছে, পারঅক্সাইড। কোথায় বুঝবো পারঅক্সাইড? যেখানে অক্সিজেন আর হাইড্রোজেনের অনুপাত বা অন্যান্য উপাদান, ধাতব উপাদান কিন্তু, অন্যান্য ধাতব উপাদান কিন্তু 2:2 থাকবে, অর্থাৎ সুপার অক্সাইড, পারঅক্সাইড কিন্তু 2:2 অক্সিজেন। আর এটা হলো ধাতু অনুপাত অক্সিজেন, এরা কিন্তু 1:2 সুপার অক্সাইডে এটা, আর পারঅক্সাইডে 2:2। এটা তোমাদের মনে রাখতে হবে। 2:2 হলে দেখো ঋণাত্মক 1, অর্থাৎ অক্সিজেন কিন্তু ঋণাত্মক 2 হয়, তাহলে দেখো এখানে সরলনুপাত করলে অক্সিজেন ঋণাত্মক 1 হয়। এইভাবে আমরা মনে রাখতে পারি। তো আমরা নিশ্চয় বুঝতে পারছি। তো এরপরে আর কিছু একটু জিনিস জানতে হবে, সেটা হলো জিঙ্ক, কপার, এই দুইটার হলো +2, এইটা একটু মনে রাখতে হবে। জিঙ্ক আর কপার এটার হলো +2। এখন চলো আমরা প্রবলেম সলভ করি। তো আমরা দেখি
H2S2O7, এটা হলো অলিয়াম, অলিয়াম বলে। এটা এই অলিয়ামে কিন্তু আমরা জারণ মান নির্ণয় করব সালফারের। তো তাহলে আমরা জানি, আমরা নির্ণয় করি। তো দেখো, ধরি বলে লিখে দিই H2S2O7 যৌগের S ইকুয়াল টু হলো সালফার ইকুয়াল টু হলো X। এটা S এর জারণ মান, S এর জারণ মান হলো X। এটা ধরে নিলাম, আমরা জারণ মান X ধরে নিলাম। হ্যাঁ, তো এখন হাইড্রোজেনের জারণ মান কত? হাইড্রোজেনের আমরা জানি হাইড্রোজেনের হলো +1 এবং অক্সিজেনের কত? এবং অক্সিজেনের হলো -2 আমরা জানি। তাহলে অতএব, আচ্ছা, যেহেতু নিরপেক্ষ যৌগের মোট জারণ মান, এটা না লিখলেও হয়, 0, অতএব আমরা লিখতে পারি H2S2O7 সমান হলো 0। তাহলে আমরা এখান থেকে মান বসাই। হাইড্রোজেন +1 এর সঙ্গে কয়টা আছে? 2টা, 2 গুণ দিলাম। এরপরে 2 গুণ দিলাম প্লাস আরেকটা মৌলের সালফারের কি ধরছি? X, এর সঙ্গে কয়টা X? 2টা আছে। প্লাস হলো অক্সিজেন কত? -2, এর সঙ্গে কয়টা আছে? 7টা আছে, ইকুয়াল টু 0। এখন আমার X এর মান নির্ণয় করতে হবে। তার মানে আমরা যোগ করে নেই, এখানে 2 প্লাস হলো 2x মাইনাস, এখানে প্লাসে মাইনাস -14 ইকুয়াল টু 0। এখন আমার 2x ইকুয়াল টু, এখানে কি হচ্ছে? 2x ইকুয়াল টু -12 ইকুয়াল টু 0। তাহলে 2x ইকুয়াল টু হলো উপরে গেলে 12। তাহলে x ইকুয়াল টু কি হচ্ছে? x সমান হলো, একবারে আমি কাটাকাটি করলে 6। তাহলে অতএব একবারে লিখবো, অতএব H2S2O7 যৌগে সালফারের জারণ মান কত? সালফারের জারণ মান +6, অবশ্যই প্লাস দিতে হবে এখানে। সালফারের জারণ মান +6। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। প্রথমে আমরা যেহেতু এই মৌলের আমরা জারণ মান নির্ণয় করব, অর্থাৎ এই মৌলের সালফারের, তো অন্য 2টা মৌলের আমার জারণ মান জানা লাগবে। তো যেহেতু এটা একটা নিরপেক্ষ যৌগ, এর মোট জারণ সংখ্যা হলো 0। জারণ সংখ্যা কি? মোট জারণ সংখ্যা 0। তাহলে আমি একবারে লিখে দিলাম, মান বসাইয়া দিলাম, ক্যালকুলেশন করলাম, 6 আসছে। এখানে প্লাস না লিখলেও হবে, একবারে এখানে প্লাস লিখে দিব আমরা। তো শিক্ষার্থীরা, অবশ্যই প্লাস অথবা মাইনাস দিয়ে করতে হবে। তো এবারে দেখো, ধনাত্মক বা ঋণাত্মক। এবারে আমরা আরেকটা যৌগের আমরা করি। তো এখানে যদি এমসিকিউ এর পরে, আমাদের এমসিকিউ করলে এভাবে করার দরকার নাই। তোমরা জাস্ট যদি বলে সালফারের জারণ মান কত, তোমরা নির্ণয় করবে। তো দেখো, এখানে হাইড্রোজেনের আমরা জানি কত? হাইড্রোজেনের বলছে সালফারের জারণ মান নির্ণয় করো। হাইড্রোজেনের কত? হাইড্রোজেন জানি +1, তাহলে এখানে +2 হয়ে গেল, মানে 2টা আছে। এখানে অক্সিজেনের কত? আমরা জানি অক্সিজেনের জানি -2, তাহলে -2, তাহলে 7টা আছে, তাহলে -14। তাহলে আমাকে এখানে বুঝতে হবে যে এখানে 14টা হয়েছে, এখানে 2টা আছে, যদি বাদ যায় তাহলে 12টা থাকে। এখানে আমাকে কিন্তু +12 বসাতে হবে, তাহলে 0 হবে। তাছাড়া 0 আমাকে মিলাতে হবে, মোট যৌগ 0 আছে।
মোট যৌগ তো শূন্য আছে, অর্থাৎ সেটা আমাকে কিন্তু মিলাতে হবে। তো এখানে দেখো তাহলে কি হচ্ছে, এখানে 12 হলে কিন্তু আমার কিন্তু +12 মিলে যাচ্ছে, কিন্তু +12 কয়টায়, +12 দুইটায়, তাহলে একটা সালফারে কত হবে, একটা সালফারে কিন্তু +6 হবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিভাবে হলো। তো এবারে চলো আমরা আর একটা নির্ণয় করি, H2H3PO4 ফসফরিক অ্যাসিডের করি আমরা জারণ মান নির্ণয়। আর একটা করব, বাদ বাকি তোমরা পারবে। তো নির্ণয় H3PO4, এখানে ফসফরাসের আমরা জারণ মান নির্ণয় করব এখানে। তো আমরা তো জানি মোট যৌগের জারণ মান 0। তো পি সমান আমি তো ধরে নিব, আমি পি সমান হলো এক্স ধরে নিয়েছি আমি, মানে ফসফরাসের জারণ মান আগের মতোই ভাষা লিখব, এটা জারণ মান। তাহলে অতএব আমি পুরাটা সমান একবারে লিখে দেব, মান যা বসায় আমি সংক্ষেপে করতেছি। তাহলে হাইড্রোজেনের কত হচ্ছে, তাহলে অতএব আমি H2PO4 সমান হলো 0 লিখতে পারি, যেহেতু মোট যৌগের জারণ 0। তাহলে এখানে দেখো, এখানে কি হচ্ছে দেখো, +1, এখানে কয়টা আছে, 3টা, প্লাস হলো পি এক্স ধরে নিয়েছি, তাহলে এক্স প্লাস হলো কি হচ্ছে এখানে, এখানে 3 2 কয়টা আছে, 4টা আছে, =0। তাহলে কি হচ্ছে এখানে, এখানে 3 প্লাস হলো এক্স মাইনাস হলো 8 =0। তাহলে x - 5 = 0, তাহলে x = 5। তাহলে p এর জারণ মান হলো, জারণ মান কিন্তু এই যৌগে কিন্তু p এর জারণ মান কিন্তু, জারণ সংখ্যা কিন্তু কত, খালি 5 লেখা যাবে না, অবশ্যই +5 লিখতে হবে। তো শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, অবশ্যই প্লাস বা মাইনাস দিয়ে জারণ সংখ্যা, অর্থাৎ ধনাত্মক না ঋণাত্মক সেটা দ্বারা কিন্তু প্রকাশ করতে হবে। তো এই যে সালফার, যেমন সালফারের এর আগে জারণ মান নির্ণয় করলাম, যে সালফারের জারণ মান প্রত্যেক যৌগে কিন্তু 6 নয়, কোথাও 6, কোথাও +4 হতে পারে, কোথাও +2 হতে পারে, এরকম হতে পারে। আবার ফসফরাসের কিন্তু জারণ মান সব জায়গায় কিন্তু সমান নয়, যৌগ ক্ষেত্রে ভিন্ন হতে পারে। ঠিক আছে, যেমন সোডিয়াম থায়োসালফেটে কিন্তু সালফারের জারণ মান কিন্তু, যেমন সোডিয়াম থায়োসালফেট আমি যদি বলি, সোডিয়াম, এই যে এটা হলো সোডিয়াম থায়োসালফেট, এটাকে বলে। তো এখানে কিন্তু সালফারের জারণ মান কিন্তু এখানে কিন্তু 6 নয়, কারণ দেখো সোডিয়াম থায়োসালফেটের ক্ষেত্রে, সোডিয়াম থায়োসালফেট এখানে 2 সোডিয়াম, তাহলে সোডিয়াম +1 মানে কি এখানে +2। এরপরে দেখো অক্সিজেন দুইটা, তাহলে -6 এখানে। তাহলে এখানে দেখো, এখানে -6, এখানে +2, তার মানে এখানে আরো দরকার +4, এখানে +4, তাহলে দেখো 0 আসছে, কিন্তু +4 কয়টায় আসছে, এখানে দুইটায়, তাহলে একটায় কিন্তু +2। দেখো এই যৌগে সালফারের জারণ মান কিন্তু +2 আসছে। তো এমসিকিউ এর সাধারণত এই নির্ণয়গুলো পড়ে, তো এমসিকিউ পড়লে আমাদের এভাবে দরকার নাই, তো খ নম্বরে অনেক সময় পড়ে। তো এমসিকিউ পড়লে তোমরা এইভাবে করবে। তো এখন তোমাদের আরেকটা প্রশ্ন, সেটা যদি এরকম থাকতো তাহলে আমরা কি করতাম। দেখো যদি এখানে চার্জ দেওয়া থাকতো, যদি এখানে, যে এখানে চার্জ আছে 2, তখন কি করতে, তখন এটা তো নিরপেক্ষ যৌগ নয়, এর জারণ মান, মোট জারণ মান তো 0 হবে না, তখন এখানে -2 দিবে, -2, এখানে -2, এখানেও -2, এখানেও -2, তাহলে এপারে পার করে নিয়ে যাও, তাহলে এপারে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এপারে পার করে নিয়ে যাও,
তাহলে এখানে কিন্তু +5 - 2, তাহলে এখানে কিন্তু 3 চলে আসতো, এখানে x এর মান কিন্তু 3, অর্থাৎ +3 হয়ে যেত এটা রেজাল্ট। তাহলে নিরপেক্ষ যদি না হয় তা মোট জারণ সংখ্যা যেটা এই যে থাকবে সেইটা হবে, অর্থাৎ এখানে যদি ধনাত্মক থাকে যে মানটা থাকবে মোট জারণ মান এইটা হবে, অর্থাৎ এখানে ঋণাত্মক 2 আছে, ঋণাত্মক 2, ধনাত্মক 2 থাকলে ধনাত্মক 2 হতো, ওই আধান সংখ্যা হবে। এখন দেখো এটা এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা জারণ মান শর্টকাটে কিভাবে বের করব। দেখো এরকম যদি থাকে, দেখো তাহলে আমি ফসফরাসের মান বের করব, ঠিক আছে। তো এখন দেখো এখানে যেহেতু এটার মোট জারণ হলো ঋণাত্মক 2 আছে, ঋণাত্মক 2 আছে, তাহলে এইগুলো সবগুলো যোগ করে কিন্তু আমাকে ঋণাত্মক 2 করে দিতে হবে, ঋণাত্মক 2 করে দিতে হবে। তো এখন দেখো এখানে হাইড্রোজেন কত +3 হয়ে গেছে, +3, এখানে তিনটা আছে এখানে, তাই তো। আচ্ছা, এখন দেখো অক্সিজেন কয়টা আছে, অক্সিজেন আছে এখানে 8টা, এখানে 8টা আছে, এখানে আছে 8টা, 8টার থেকে কি হয়েছে 2টা, এখানে কি করছে 2টা কি করছে গ্রহণ করছে, 2টা কিন্তু গ্রহণ করছে। তখন দেখো এখানে কি হচ্ছে, এখানে 8টা, 4 দুগুণ 8টা, এখানে কিন্তু 10টা হয়ে গেছে, এখানে কয়টা হয়ে গেছে, এখানে কিন্তু 10টা হয়ে গেছে। তো এখন আমরা এইভাবে কিন্তু নির্ণয় করতে পারি। এখানে দেখো এখানে কত, এখন দেখো এখানে +3, তাহলে 6টা হয়েছে, এখানে কিন্তু 8টা হওয়ার কথা, তাই না, এখানে কিন্তু 8টা হওয়ার কথা। এখন দেখো এখানে কিন্তু আছে আর 6টা, এই যে 6 2 8টা, এভাবে হবে। অথবা যদি তোমরা না পারো, তাহলে এই প্রসেসে তুমি খুব তাড়াতাড়ি এটা বের করে নিতে পারো। তো শিক্ষার্থীরা, এবার লাস্ট যে টপিক নিয়ে আলোচনা করব সেইটা হলো যৌজনীয় এবং জারণ সংখ্যার মধ্যে পার্থক্য। তো যৌজনীয় এবং জারণ সংখ্যার মধ্যে পার্থক্য, যৌজনী ও জারণ সংখ্যার পার্থক্যটা কি, এক হলো যৌজনী জারণ হলো সংখ্যা এবং সেটা চার্জের প্রকৃতি, আর হলো কি নির্ণয় করে, প্রকৃতি ও সংখ্যা প্রকাশ করে, সংখ্যা, এটা হলো জারণ মান, এটা হলো যৌজনী, জারণ প্রকৃতি এবং সংখ্যা প্রকাশ করে। আর এটা কি প্রকাশ করে, যুক্ত হওয়ার ক্ষমতা, যুক্ত হওয়ার ক্ষমতাকে একাধিক মৌলের মধ্যে যুক্ত হওয়ার ক্ষমতা। 2 নম্বর, এইটা জারণ সংখ্যা কিন্তু ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক ও ঋণাত্মক মান হয়, আর এটার মান ধনাত্মক ঋণাত্মক হয় না, এটা হলো ভগ্নাংশ হয় জারণ মান, আর এটা পূর্ণ মান, পূর্ণ সংখ্যা হয়, ঠিক আছে। তো আমরা এভাবে কিন্তু নির্ণয় করতে পারি। হ্যাঁ, তো আরেকটা জিনিস, এটা মোট যৌগের জারণ 0, আর এটা কিন্তু কোনো নিরপেক্ষ মুক্ত মৌলের কিন্তু 0 হয়, আর এটা কিন্তু শুধু নিষ্ক্রিয় মৌল আছে, নিষ্ক্রিয় মৌলের 0, বাদ বাকি মৌলের কিন্তু 0 হয় না যৌজনী। তো পার্থক্যগুলো আমরা মেন পার্থক্য দিয়ে করলাম। তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত, ভালো থেকো, খুদা হাফেজ।